রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দেব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করব না। আওয়ামী লীগের লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ বচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আজ আমি আপনাদের সাথে বেশ কিছু আপডেট হাই লেভেলের টপ নিউজ শেয়ার করতে যাচ্ছি, যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্ট সেনা পাহারায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো, কিন্তু অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথাকার কি মনে এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, যেসব পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছত্রছাই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। ফাঁসা একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে 2023 সালের মাঝামাঝি সময়ে কলকাতার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার। সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার ছক আঁকা হয় বলে অভিযোগ করে। অনেকের মতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি, কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু যেন এক অদৃশ্য ছায়া নির্দেশ করেছিল বিপ্লব রয়ের আস্থাভাজন। কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশের একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশের একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, এই জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন নিরপেক্ষতার চেয়ে পক্ষপাতিত্বের পথে হাঁটে, তখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে। বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তিনি বিরোধী দল বিএনপি ও জামাতের নেতা কর্মীদের ওপর করেছেন লাগাতার নির্যাতন, আটক, গুম, এমনকি মৃত্যুর পর্যন্ত হুমকি দিয়েছেন। যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। 2024 সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার। অভিযোগ, তার নেতৃত্বে বিশেষ করে বিএনপি ও জামায়াতের কর্মীদের ওপর চলে শারীরিক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চাপ। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য মতে 2023 সালের বিএনপি অন্তত 1500 নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তাদের উপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশ ইউনিট।
বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নৈপথ্যে ছিলেন এই কর্মকর্তা। তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে বাংলাদেশের টার্গেটেড টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা, যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে। জানা যায়, চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিশেষ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং ও করেছিলেন বিপ্লব। তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপি শাসনামলে কোনো সুবিধা করতে পারবে না, এমনটি ভেবেছিলেন এই বিপ্লব। যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান। 7 বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়, কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন এক রণক্ষেত্রে পরিণত হচ্ছে। এখানে কেউ যেন কাউকে চিনে না, শুধু বিপরীত পক্ষকে, যারা নিজেদের মতের বিপরীতে কাজ করবে, যারা চাঁদা না দিবে, যারা যা কিছু চাওয়া হবে সেটা অর্পণ না করে দিবে, তাদেরকে যেন শেষ করে দেওয়াই এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যারা বর্তমানে বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বেশি এগিয়ে থাকার কথা, তারা তাদের অপকর্মের কারণে এখন সবচেয়ে পিছিয়ে যাচ্ছে। নির্বাচন করবে কি, তারা নির্বাচনের যে কর্মকাণ্ড দেখাচ্ছে, এখন শুধু সময়ের দাবি ছাত্রদের আবার পুনরায় গর্জে ওঠা এবং এমন এক ধাক্কা দেয়া যাতে বিএনপি চিরতরে বিদায় হয়ে যায়। আওয়ামী লীগ আর বিএনপি উভয় দলই যেন বাংলাদেশে কখনো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম না করতে পারে। এই জন্য সকলের উচিত সমস্বরে গর্জে উঠতে, যেন চাঁদাবাজ বাংলাদেশ থেকে নির্মূল হয়। ফ্যাসিবাদের সাথে সাথে সকল প্রকার চাঁদাবাজ এবং সকল প্রকার যারা চাঁদাবাজকে বাংলাদেশে চাঁদাবাজি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, যারা বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের যে ত্যাগ, যে রক্ত, সেই রক্তের বিনিময়ে যে বিপ্লব অর্জিত হয়েছে, স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতাকে যারা কলুষিত করতে চায়, তারা কখনোই ক্ষমতার আসনে বসার উপযুক্ত নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, যারা বাংলাদেশের মানুষকে শান্তিতে জীবিকা উপার্জন করতে দেয় না, তারা কখনোই আমাদের এই দেশের ক্ষমতার আসনে বসতে পারে না। এই ব্যাপারে আপনি কি ভাবছেন? যারা এমন লুটপাট চুরি চামারি করে, যারা শেখ হাসিনাকে নিষিদ্ধ করার ব্যাপারে যারা ভেটু দেয় এবং যারা ক্ষমতায় আসার জন্য চাঁদাবাজিকে মূল হাতিয়ার হিসাবে মানুষের মনের ভয় সৃষ্টিকে প্রধান হাতিয়ার হিসাবে গ্রহণ করতে চায়, এরা কি আপনার দৃষ্টিতে কখনোই ক্ষমতা আসার যোগ্য হতে পারে? এই ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।